আওয়ামী লীগের সংসদ সদস্য, দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে, যার ডাকনাম আনার, ওরফে আনার। আওয়ামী লীগের এক ডামি এমপি খুন হয়েছেন কলকাতাতে। খুন হয়েছেন বলছি কারণ বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়ই একই কথা বলছে, যদিও তার ডেড বডি পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম দেশবাসী। ঝিনাইদহের 4 আসনে আনার এমপিকে নিয়ে আজকে কিছু তথ্য এবং কিছু চাঞ্চল্যকর কথা আমি ফাঁস করতে চলেছি। আমি বলতে গোলাম মওলা রনি সাহেব এবং জাহিদ টাকি এমন কিছু কথা বলেছে যেগুলো আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন। কি বলেছে এরা? আসলে কি আনার ভালো লোক ছিলেন না? এমপি আনার কি সত্যি খারাপ লোক ছিলেন? কত টুকরা করা হয়েছিল তাকে? কেমনই বা মারা হয়েছিল? কে বা তার পিছনে হাত রয়েছিল? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। তার জন্য এই ভিডিওটি একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং বলে আমি মনে করছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা এখন এই ভিডিওতে একটি লাইক করেনি, দ্রুত এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। চলুন এখন আমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের সংসদ সদস্য, দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে, যার ডাকনাম আনার, ওরফে আনার, তার হত্যাকাণ্ড নিয়ে যা কিছু ঘটছে তাতে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই হত্যাকাণ্ডটি ঘটেছে কলকাতাতে। তো পুলিশের যে চরিত্র বা পুলিশের যে কর্মকাণ্ড, এটি বাংলাদেশ এবং কলকাতার যে পুলিশ, সেই তুলনামূলকভাবে বাংলাদেশ পুলিশ এখনো ভালো অবস্থানে আছে। কলকাতা পুলিশ আরো দুষ্ট এবং সেখানে বিশৃঙ্খলা আরো বেশি। কেন্দ্রীয় সরকারের কিছু আইপিএস কর্মকর্তা আছেন, তারা আছেন, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ, এর মধ্যে আবার এফবিআই নাই, যেটা ভারতের, যেটা আর কি এফবিআই আদলে ভারতের একটা কেন্দ্রীয় সিবিআই, যেটিকে বলা হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই। এরকম সিবিআই আছে। সিবিআই সাথে সাথে আবার কতগুলো স্পেশাল ফোর্স আছে। আমাদের দেশে যেমন র্যাব আছে, তো আমাদের দেশে যেমন সিআইডি আছে, এসবি আছে, এরকম পুলিশের অনেকগুলো সংগঠন আছে, কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের। তো তাদের মধ্যে প্রায়ই অনেক বিষয় গন্ডগোল হয়, যেটা আমাদের বাংলাদেশের পুলিশের ক্ষেত্রে হয় না। এখন আনারের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি হয়েছে কলকাতাতে এবং আমরা যা কিছু জেনেছি বা যা কিছু বলছি, এর প্রাথমিক সূত্র হলো মূলত কলকাতার পুলিশ এবং সিআইডি, কলকাতার সিআইডি, এবং তাদের কথা মতো আমাদের বাংলাদেশের যে ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ, তারা তথ্য বিনিময় করছে। এবং গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরীর যে এখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মিস্টার হারুন, তিনি এখন ভ্রমণ করছেন কলকাতাতে। এবং কলকাতা পুলিশের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বাংলাদেশে আমরা অনেকেই ভিডিও করছি, অনেকে খবর ছাপাচ্ছি, এবং কলকাতার পত্রপত্রিকাতেও কিন্তু অনেকগুলো লেখাচাপা হচ্ছে। কিন্তু বাস্তবতা কি? এবং এখানে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে। কলকাতার পত্রপত্রিকায় যেটি বলার চেষ্টা করা হচ্ছে সেটি হলো খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া, এই যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, এই সীমান্ত এলাকাতে দীর্ঘদিন ধরে সর্বহারা পার্টির নামে যে আন্ডারওয়ার্ল্ডের রাজনীতিটা চলতো, আনার সেই রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর সে আওয়ামী লীগে যোগদান করেছে, তার সঙ্গে সঙ্গে চোরাচালানি, এবং এখন যেগুলো শোনা যাচ্ছে যেন তেন চোরাচালানি নয়, হাজার কোটি টাকার চোরাচালান, সেটা হীরার চোরাচালান এবং স্বর্ণের চোরাচালান। এবং আপনারা জানেন যে আমাদের শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, এটিকে সোনা চোরাচালানির একটি যাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল, ত্রিকোণ বিশিষ্ট ভূমি, যেটিকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল, এটিকে বিবেচনা করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। এখান দিয়ে ভারতের অনেক চোরাচালানির যে পণ্য আসে এবং এগুলো সীমান্তে চলে যায়। এর যে ব্যবসায়িক ভলিউম, এটি আমাদের যে হোয়াইট বিজনেস রয়েছে, সাদা বিজনেস রয়েছে, এর সাথে অনেক অনেক বেশি। ভারতের স্বর্ণ এবং ভারতের যে ডলার পাচার, এটার একটা বিরাট অংশ এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে চোরাকারবারীরা বা স্মাগলারের যারা গ্যাং লিডার রয়েছে তারা, বা মাফিয়া ডন যারা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করছে। এবং এই ডনদের একটা বিরাট নেটওয়ার্ক রয়েছে। আপনারা জানেন যে ভারতের ডনদের যে হেডকোয়ার্টার, এটি মুম্বাইতে, বলিউডে। আপনারা সেই 50-এর দশকের হাজি মাস্তান, তারপর দাউদ ইব্রাহিম পরবর্তীকালে, এরপরে ছোট রাজন, ছোট শাকিল, বড় শাকিল, মানে পিলিয়ে চমকানো আন্ডারওয়ার্ল্ডের যত ডন
তারা এই মুম্বাই শহরে থেকে যে বাণিজ্য করত, আন্ডারওয়ার্ল্ডের যে বাণিজ্য করত, তারই একটা অংশ ঘুরে ফিরে এখন এই আমাদের বাংলাদেশের ভূমিতে যে পরিচালিত হচ্ছে, এটার মূল সুইচ এখন কিন্তু মুম্বাইতে। আবার মুম্বাইয়ের যারা বড় বড় ডন এবং ওই বড় বড় ডনের যে সকল সন্ত্রাসী বাহিনীর বাংলাদেশি ডন রয়েছে, তারাও কিন্তু ভারতীয় পাসপোর্ট নিয়ে এই বাংলাদেশে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইন্টারপোলের যাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে, এরকম অন্ততপক্ষে 1 ডজন শীর্ষ সন্ত্রাসী এখন দুবাইতে রয়েছে এবং তারা কিন্তু সব কাজগুলো কিন্তু করে যাচ্ছে। দিদা আসছে, তারা কিন্তু করে যাচ্ছে। আমরা অনেকে হয়তো মৃত হিসেবে জেনেছি, অনেকে হয়তো জেলখানায় রয়েছে, এরকম জেনেছি, কিন্তু আলটিমেটলি তারা দুবাইতে গিয়ে বিরাট সেই অপরাধের সাম্রাজ্য এখন ওখানে বসে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এগুলো চালিয়ে যাচ্ছে। তো যারা এই ধরনের কুকর্ম করেন, সেই কুকর্ম করার জন্য তাদের একটা ব্যাংকিং চ্যানেল দরকার। এই জন্য ব্যাংকিং সেক্টরে এদের এজেন্ট আছে, যারা সমাজে সাদা পোশাক পরে ঘুরে বেড়ায়, বড় বড় কথা বলে এবং আমরা তাদেরকে ভদ্রলোক হিসেবে জানি। এরকম লোক ব্যাংকিং সেক্টরে আছে। এদের টাকা পয়সা লেনদেনের জন্য অনেক সময় বড় বড় ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয়। তো কাজেই এই সমাজে আমরা যাদেরকে অনেক বড় বড় ব্যবসায়ী, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হিসেবে জানি, তারা মূলত এরকম আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাথে যুক্ত আছে। তাহলে কি হলো, ডন সরাসরি খারাপ কাজ করছে, তার সঙ্গে সঙ্গে সেই কাজগুলো সামাল দেওয়ার জন্য তাদের একটা ক্যাডার বাহিনী থাকে দেশে এবং দেশের বাইরে, যারা সরাসরি মাঠে মন্দ মানুষ হিসেবে জড়িত। যেমন ধরেন ডাকাত শহীদ কিংবা জিসান, সন্ত্রাসী জিসান, এরকম অনেক লোক আছেন, সুইডেন আসলাম, যারা এই কাজগুলো করেন। এখন তারা কেউ পলাতক, কেউ দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। তৃতীয় যে সেক্টর, সেটা হলো ব্যাংকের সাথে জড়িত এবং ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত। ক্ষেত্র বিশেষে তাদের অ্যাকাউন্ট, তাদের ব্যবসার যে সুনাম সুখ্যাতি এবং তাদের ব্যাংকিং চ্যানেলটা ব্যবহার করা হয়। এই লেনদেনগুলো অনেক সময় ক্যাশের পরিবর্তে যখন ব্যাংকিং এর মাধ্যমে হয়, তাহলে এর সাথে একটা গ্রুপ আছে। আর পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা বিশাল রাজনৈতিক নেতৃত্ব থাকে সব দলের মধ্যেই, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে। বিএনপি যখন ক্ষমতা ছিল তাদেরও ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে তাদেরও আছে। এখন যখন এরকম একটা কাজ হয়, ধরুন একটা স্বর্ণ চোরা চালান হবে, সেখানে 100 কোটি টাকা লাভ হবে, ডন 50 কোটি টাকা নিয়ে গেল, 10 কোটি টাকা দেওয়া হলো ব্যবসায়ীদেরকে, 10 কোটি টাকা দেওয়া হলো যারা মাঠে এই চোরা চালানের সাথে জড়িত তারা, আবার 10 কোটি টাকা দেওয়া হলো ব্যবসায়ীদের যে রাজনীতি যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা। আবার রাজনীতিবিদদের মধ্যে 2-3টি গ্রুপ থাকে, ছোট ভাই বড় ভাই। তো ছোট ভাই যারা হয় তারা এরকম আনারের মতো হয়, আনারের মতো হয়। আনার হয়তো 2 কোটি টাকা রাখে, আবার 8 কোটি টাকা গিয়ে সে কি করলো, তার বড় ভাই, রাজনীতিতে তার যে বড় ভাই, তাকে দেয়। তো এখানে লেনদেনটা হতে হয় খুবই স্বচ্ছ। এখন দেখা গেল যে আনার পেয়েছে 10 কোটি টাকা, সে তার বড় ভাইকে দেয়নি। বড় ভাই মাইন্ড করে সে দেখা গেল পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একটা চালান ঠেকিয়ে দেব। মুহূর্তের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল, কে 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 এই কাজ করেছে, দেখা গেল আনার করেছে, ধরো আনারকে। আবার দেখা গেল যে ব্যবসায়ীকে দেওয়া হয়নি, সে এরকম ধরিয়ে দিল একটা ঘটনা। যার জন্য এখানে লেনদেনগুলো খুব স্পষ্টভাবে করতে হয়। তো এই লাইনে আনার এই এখন যেটা জানতে পারছি, দীর্ঘদিন যাবত তিনি কাজ করে যাচ্ছেন, একেবারে যাকে বলা হয় রাস্তার টোকাই, মানে টোকাই থেকে শুরু করে আজকের এই পর্যায়ে তিনি এসেছেন, সংসদ সদস্য হয়েছেন। মূলত এই তার যে আন্ডারওয়ার্ল্ডের যে কানেক্টিভিটি, এটাকে ব্যবহার করে। অর্থাৎ তিনি যখন শুরু করেছিলেন তখন দেখা গেল ছোটখাটো চোরা চালান নিজে করতেন, তারপরে চোরা চালানদের লর্ড হওয়ার চেষ্টা করেছেন, তারপরে সন্ত্রাসীদের লর্ড হওয়ার চেষ্টা করেছেন, সেই সর্বহারা পার্টি লর্ড হওয়ার চেষ্টা করেছেন, খুন খারাপি করেছেন। এরপরে সেই খুন খারাপি থেকে ধীরে ধীরে তিনি রাজনৈতিক ছোট ভাই হওয়ার চেষ্টা করেছেন। এরপরে বড় ভাইদের সাথে যোগাযোগ করে তিনি তার কর্মকাণ্ড করতে গিয়ে হয়তো কোথাও কোনো ঝামেলা তিনি পাকিয়ে ফেলেছেন। তারই প্রেক্ষিতে এই যে ঘটনা, এই ঘটনাটি ঘটেছে, এটা হলো বাস্তবতা। এখন যেভাবে বলা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে কিনা, তো আমার কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে যিনি প্রায় 40-45 বছর যাবতীয় কুকর্ম করেছেন, ফলে তাকে ধরে নিয়ে একটা মেয়েকে দিয়ে হানি ট্র্যাপ করে, তারপরে মুম্বাই থেকে একটা কষাই এনে তাকে 60 টুকরা টুকরা করে কেটে একবার প্যাকেট ভর্তি করে প্রত্যেকটা খাল বিলে ছড়িয়ে দিয়ে মাছের খাদ্য বানিয়ে ফেলো তার হাড্ডি এবং তার মাংসকে, এবং 1 টুকরা রক্ত পাওয়া গেল না। এটি আমার কাছে মিলে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঘটনার পিছনে আরো ঘটনা আছে। এবং এখানে আনারের যারা বড় ভাই আছে, রাজনৈতিক অঙ্গনে বড় ভাই আছে, হু ওয়াজ দেয়ার গ্যাং লিডার, তাদেরকে একটু টাইট দিলে কিন্তু বোঝা যাবে। এবং সেই তাদেরকে বাঁচানোর জন্য, অর্থাৎ আনারের যারা বড় ভাই, তাদেরকে বাঁচানোর জন্য এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে, বা এই ধরনের ঘটনা যদি না ঘটে থাকে এই ধরনের কাহিনী ঘটতে পারে। এখন এই আনারের যারা বড় ভাই, সেই বড় ভাই কারা, বাংলাদেশের বড় ভাই কারা, পশ্চিমবঙ্গে বড় ভাই কারা, এটা সিন্ডিকেট নিয়ে তারা এই কাজগুলো করছে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি কেবলমাত্র সামাজিক মাধ্যম এবং সাংবাদিকেরা কাজ করতে পারে, এই প্রশাসন, পুলিশ এই জিনিসগুলো করতে পারবে না।
দ্বিতীয়ত, যে আনার যদি এই অপকর্ম করে থাকে, সে যদি বুঝে থাকে যে হি ইজ আন্ডার টার্গেট, তার নিজের ভুলের কারণ হতে পারে, অথবা সে নিজে কোনো পক্ষকে মেরে বিশাল অঙ্কের টাকা, যেটা আসছে যে প্রায় 1000 কোটি টাকার হীরা, এটা নিয়ে বিরোধ তৈরি হয়েছিল কয়েক বছর আগে, এবং এটা নিয়ে মূলত এই পরিণতিটা ঘটেছে। তো তাই যদি হয়, আনার জানতেন, এবং আনারের ছবি দেখেন, পোশাক আশাক দেখেন, চালচলন দেখেন, পারিবারিক জীবনযাপন দেখেন, একেবারে আমাদেরকে বেকুব বানানোর, যাকে বলা হয় সদু বা কদু, এই বানানোর জন্য ওনার সেই মুখভঙ্গি এরকম ছিল। তাকে দেখে বোঝার উপায় নেই যে তার কোনো টাকা পয়সা আছে, মুখে একটা দারিদ্রতার ছাপ, কথাবার্তা সীমিত। এবং সংসদে তার পাশে যে লোকটা বসতেন, তিনি আমাকে বললেন যে এই লোক যেরকম বা এর দ্বারা যেটা সম্ভব, এটা আমরা ভাবতেই পারিনি। এরকম একটা তার অবস্থা ছিল। তো কাজেই তিনি কেবলমাত্র ভিজা বিলাই নন বা শিয়াল পণ্ডিত নন, আরো বড় কিছু। তো কাজেই তাকে নিয়ে এরকম একটা কিছু হবে, তিনি সেই কলকাতাতে ওইভাবে গিয়ে একেবারে কক করে ধরা পড়বেন, আই ডু নট থিঙ্ক সো। ফলে তিনি স্বেচ্ছায় গুম হয়ে যেতে পারেন, তাকে কেউ গুম করতে পারে, অথবা এই ঘটনা যেভাবে হোক না কেন ঘটতে পারে। কিন্তু যে ওয়েতে প্রচার করা হচ্ছে এবং যে ওয়েতে তদন্ত করা হচ্ছে, তাতে কিয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। এটা সাগরণী কেসের মতোই একটু অমীমাংসিত বিষয় হয়ে থাকবে বলে আমি মনে করছি। কিন্তু যদি আমাদের দেশে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র থাকতো, এমনকি ভারতের মধ্যে গণতন্ত্র থাকতো, তাহলে কিন্তু এই আনারের যারা বড় ভাই, রাজনৈতিক বড় ভাই, আনার যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে এই দেশের মাটিতে, যাদের সঙ্গে তার উঠা বসা ছিল, এবং সবাইকে আইনের অধীনে নেওয়া হলেই দেখা যেত যে সত্যিকার যে দুর্ঘটনার কারণ এবং কার্যকারণ এটি বের হয়ে আসতো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ডামি এমপি খুন হয়েছেন কলকাতাতে। খুন হয়েছেন বলছি কারণ বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়ই একই কথা বলছে, যদিও তার ডেড বডি পাওয়া যায়নি। ডেড বডি পাওয়া যাওয়ার আগে এভাবে বলে ফেলা নিয়ে টেকনিক্যাল সমস্যা আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি উনি খুনই হয়েছেন, কারণ অনেক গল্প আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই খুনটার অনেকগুলো ডাইমেনশন আছে। এর মধ্যে একটা ডাইমেনশন নিয়ে আমরা অনেকেই কথা বলেছি, আমি বলেছি ভয়ঙ্কর প্রোফাইলের একজন মানুষ, ভয়ঙ্কর অপরাধী উনি। এরকম একটা অপরাধীকে মামলা টামলা সরিয়ে পরপর 3বার তারা নমিনেশন দিয়েছে এবং তথাকথিত এমপি বানিয়েছে, এবং বড় গলা করে যেন ওবায়দুল কাদের জবাবে বলছেন যে তার ব্যাকগ্রাউন্ড বড় ব্যাপার না, তার জনপ্রিয়তা দেখে নমিনেশন দেওয়া হয়েছে, আবার যোগ করা হচ্ছে তার যদি কোনো সমস্যা থাকে সেটাও আবার আমরা দেখবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে, সেটা হলো ভারতের সামনে আওয়ামী সরকার কতটা নতজানু, কতটা কৃতদাস, এই ঘটনায় আবার সেটা প্রমাণিত হলো। ইয়াস, খেয়াল করি কি কারণে আমি এই কথাটা বলছি। এই ভদ্রলোক কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং এই হত্যাকাণ্ডটা এরকম না যে হঠাৎ করে খুন করে কেউ চলে গেছে, বাড়িতে রেখে, বাড়িতে খুন করেছে বা বাইরে খুন করেছে, একটা গুলি করে দিল, একটা ছুরি দিয়ে হত্যা করলো, মাথা পিটিয়ে শ্বাসরোধ করে, যেভাবেই বলেন না কেন, একটা মানুষকে হত্যা করে হঠাৎ করে চলে যাওয়া যায়। কিন্তু এই ভদ্রলোক নিখোঁজ ছিলেন 8 দিন। তিনি যে নিখোঁজ এটা তার পরিবার জানিয়েছে, বাংলাদেশ থেকে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ পুলিশকেও জানানো হয়েছে, কলকাতা পুলিশকে, তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং তার চাইতে জরুরি কথাটা হচ্ছে ওনাকে খুন করা হলো, এবং এরপর দুই পক্ষের পুলিশের ন্যারেটিভ যদি সত্য হয়ে থাকে, সেটা হচ্ছে ওনাকে খুন করা হয়েছে, ওনাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, ওনার শরীর থেকে মাংস থেকে চামড়া সরানো হয়েছে, সেই মাংস কুচি কুচি করে কাটা হয়েছে, তার মধ্যে হলুদ বা মশলা মেশানো হয়েছে যাতে রাস্তায় কেউ ধরলে বোঝানো যায় যেটা কোনো, যেসব মাংস আমরা খাই তেমন কোনো মাংস। এই গল্পগুলো আমাদের সামনে বলা হলো, দিনের পর দিন একটা অংশ ফ্রিজে রাখা হলো, সেখান থেকে একটা অংশ নেওয়া হলো, বের করা হলো, কয়েকদিন ধরে কাজগুলো হলো। সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না, দিনের পর দিন এই হত্যা এবং এই ডেড বডি গুম করার কাজ করা হলো। স্পষ্টভাবেই এটা ভারতের একটা চরম ব্যর্থতা। বাংলাদেশের কুখ্যাত অপরাধীও ভারতে গিয়ে এভাবে হত্যাকাণ্ডের শিকার হলে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানোর কথা ছিল, অথচ এই ভদ্রলোক তাদেরই এমপি, তাকে বিশাল জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি বলে তাকে নমিনেশন দেওয়া জায়েজ করার চেষ্টা এখনো করা হয়। কিন্তু আওয়ামী লীগ তো কিছু বললো না, বরং আমরা দেখলাম আগ বাড়িয়ে বলার চেষ্টা করা হচ্ছে। মানে কলকাতা টিভিতে দেখছি বাংলাদেশের একজন প্রেস মিনিস্টার আছেন, তিনি কথা বলছেন মানে আগ বাড়িয়ে, এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো ক্ষতিটতি হবে না ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্ন কেন আসে? বাংলাদেশের কোনো একজনের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষের গাফিলতি থাকে এবং আমাদের নাগরিকদেরকে নিয়ে যদি সরকার কথা বলে, তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা হবে কেন? বন্ধুকে কি আমরা তার সমস্যা বলি না? পরিবারের সদস্যকে বলি না? আমরা আমাদের ভাই বোন বাবা মাকে তাদের সমস্যা নিয়ে কথা বলি না? বলি তো। আমাদের কোথাও কোনো অসন্তোষ থাকলে, অসন্তুষ্টি থাকলে আমরা তো বলি। তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা কেন হবে? আসলে সম্পর্কটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি আসছি ওই জায়গায়, শুরুতে যেটা বলেছি। এর আগে আমরা যদি যাই, আমি গতকাল মাত্র রাতের দিকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা খুনি তাদেরকে চিহ্নিত করা হয়েছে। গতকাল বলছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এই ভদ্রলোক মারা গেছেন এই তথ্যের সাথে সাথে কি পুলিশ থেকে আমাদের জানানো হয়নি যে বাংলাদেশিরা তাকে হত্যা করেছে? কোত্থেকে এই তথ্য পেলেন? আপনি বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গতকাল চিহ্নিত করা হচ্ছে, এই ব্যাপারে দুই দেশের গোয়েন্দা পুলিশ একমত হলে তারা ঘোষণা দেবে। তাহলে আপনি সাথে সাথে এই কথাটা কেন বললেন? কিভাবে আপনি নিশ্চিত হলেন? ন্যারেটিভ আমাদের সামনে আনার সব মানুষ বাংলাদেশ থেকে গেছে, গিয়ে ওখানে হত্যা করেছে, ফিরে এসছে। এমনকি আজ সকালে যে খবরটা দেখলাম সেটা হচ্ছে
একজন কসাইকে ধরা হয়েছে, যে কসাই এই মাংস কাটাকুটি করেছে, তার ডেড বডি কাটাকুটি করেছে, তিনিও মুসলিম এবং বলা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী বাংলাদেশি, তিনি থাকেন মুম্বাইতে, তাকে নিয়ে আসা হয়েছে এখানে, তিনি আবার সব করিডোরে ফিরে গেছেন। মানে কেউ ভারতীয় না, সব বাংলাদেশি লোকজন এই কাজগুলো করছে। দিস ইজ দ্য ন্যারেটিভ এবং আমরা এই ন্যারেটিভটা গ্রহণ করছি সমানে। মানে ওরা কিছু বলার আগে আমরা বলছি। এমন করে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বাংলাদেশিদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বলছিল ভারতীয় সংবাদ সংস্থাগুলো। সারপ্রাইজিং। আপনি এত আগ বাড়িয়ে এই কথাগুলো বলতে হবে কেন আপনাকে? কি প্রয়োজন? প্রয়োজন আমরা নিশ্চয়ই বুঝি, আসবো। এই যে একজন এমপি হত্যাকাণ্ডের শিকার হলেন, এখন তো অফিসিয়ালি 2-3 দিন হয়ে গেল অফিসিয়ালি বলছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতকে এটার জন্য ন্যূনতম কোনো তাদের বিব্রত হওয়া, তাদের লজ্জা, তাদের শোক কিছু প্রকাশ করেছে? এমপি বাদ দিই, আমাদের একজন নাগরিক বা ভারতীয় একজন নাগরিক এভাবে খুন হওয়া এবং এভাবে তার ডেড বডি দিনের পর দিন বের করে নিয়ে ফেলে দেয়া নিশ্চিতভাবে একটা নিরাপত্তা ব্যর্থতা। বাংলাদেশের একজন এমপি মারা গেছে, ভারতীয় কর্তৃপক্ষের কি ন্যূনতম সেটাকে কগনিজেন্সে নিয়ে তাদের দিক থেকে দুঃখ প্রকাশ করা, তাদের গাফিলতির কথা স্বীকার করা এবং তাদের চেষ্টার কথা জানানো অফিসিয়ালি কথা ছিল না স্টেটমেন্টে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এইসব এরকম কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে? এখনো তো হয়নি। পাল্টা বলি, আমরা অনেকে বলছি ভারতীয় একজন এমপি যদি বাংলাদেশে এসে হত্যাকাণ্ডের শিকার হতেন এরকম, এইভাবে তার ডেড বডিকে এরকম করা হতো, কি হতো? আমি মানি দুটো দেশ একই না, বাংলাদেশ ভারত একই না, ভারত পাওয়ারফুল দেশ, বড় দেশ, অর্থনৈতিক সামরিক সব দিক থেকে, জনসংখ্যা, কিন্তু এই ন্যূনতম কাজটা বাংলাদেশের সাথে করা হয় না এবং আমাদের কিছু আসে যায় না। আমরা আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছি এই ঘটনায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছু আসবে যাবে না ইত্যাদি ইত্যাদি, এবং আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছি সব বাংলাদেশিরা করেছে, ব্লা ব্লা ব্লা। হতে পারে বাংলাদেশিরা করেছে, মানে সেটা পরের কথা, কিন্তু সবকিছু নিশ্চিত হওয়ার আগে আপনি এত আগ বাড়িয়ে কথা বলছেন। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সমস্যা হবে মানে কেন? এই প্রশ্ন আসে কেন? আমাদের নাগরিক হত্যাকাণ্ডের শিকার হবে, আমি সেটা বলবো না। আমাদের নাগরিক সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়, আমরা তো বলি না আসলে, বরং আমরা আগ বাড়িয়ে বলি ও তো গরু চোরাচালান করতে গেছে, সীমান্তে গেছে কেন? আমাদের মনে আছে না খাদ্যমন্ত্রী বলেছিলেন? কেন করি এগুলো? বুঝতে পারি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যে কোনো রকম একটা ওয়ার্কিং রিলেশন যদি ন্যূনতম থাকে তাহলে আসলে বলা যায়। কিন্তু আপনি যদি ভৃত্য হন, আপনি যদি কৃতদাস হন, ভৃত্য না বেতনভুক্ত ভৃত্য না, কৃতদাস হন, তখন কৃতদাসের মুখে সব কথা মানায় না। আর কৃতদাসের একজন দামি এমপি গিয়ে মরলেও তাতে ভারতের বইয়েই আছে ন্যূনতম শোক প্রকাশ করা, একটা বিবৃতি দেয়া, কিছু আসে যায় না। তো এই ঘটনা আমাদের সামনে আবারও বলছি, মানে এই ঘটনা প্রতিনিয়তই আমাদের সামনে আসে, নতুন করে আসলো, আবারও আসলো, যে ক্ষমতাসীন যে রেজিমটা আছে তারা স্রেফ ভারতের কৃতদাস এবং এই কৃতদাস গিরি করেই আসলে তারা ক্ষমতায় বারবার আসছে এবং সেটা টিকিয়ে রাখছে। আবারও প্রমাণিত হলো এটা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।